রুটিন এক্সামিনেশন গুলো করানো ভালো আর কি, ঠিক আছে, করানো ভালো, কিন্তু করতেই হবে এমন না, এটা প্র্যাকটিস অত নাই যে টেস্ট করতেই দিতে হবে হাইপোটেনশনের পেশেন্টদের, এমন না, ঠিক আছে। এবার আসেন ট্রিটমেন্ট কি দেবেন। প্রেশার কমে গেলে কি করতে হয় বলেন তো? টোটকা ট্রিটমেন্ট কি, ঘরোয়া ট্রিটমেন্ট কি? প্রেশার কমে গেলে ইমিডিয়েটলি কি করবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি, আরেকবার। হাঁসের ডিম খাওয়ায়, হাঁসের ডিম, গরম দুধ, হ্যাঁ, আর স্যালাইন। স্যালাইন, ঠিক আছে। হাঁসের ডিম খাওয়ান, দুধ খাওয়ান, এগুলাই কাজ করতে টাইম লাগবে, এগুলো খাবে, হজম হবে, এরপর রক্তে মিশবে, এতক্ষণে পেশেন্ট কিন্তু যদি বেশি কমে যায় পেশেন্ট আর বাঁচবে না, ঠিক আছে। জন্য এগুলো হচ্ছে পরে, এগুলো হচ্ছে সব সময়ের জন্য, যাদের একদম লো থাকে তাদের খাবার দাবারের চার্টে আমরা এগুলো দিয়ে থাকি, কিন্তু এই যে ইমিডিয়েটলি আপনার খাইলে প্রেশার বাইরে যাবে এমন না, ঠিক আছে। তাহলে আমাদের করতে হবে কি, প্রথম অপশন হচ্ছে স্যালাইন, ঠিক আছে, ওটস স্যালাইন, মেইনলি ওআরএস যেটা হচ্ছে পায়খানা হলে যেটা দেই আমরা, ওটস স্যালাইন। এই স্যালাইন ইমিডিয়েটলি খাওয়াই দিতে হবে, যদি আপনি বাসায় কারো প্রেশার কম পান তাহলে একটা স্যালাইন খাওয়াই দিতে হবে 1/2 লিটার পানিতে গুলে। স্যালাইন সাধারণত প্রেশার বাড়ায়। আর কি করতে পারেন, যদি স্যালাইনও না থাকে তাহলে পানিতে লবণ আর চিনি গুলে খাওয়াই দিতে পারেন, কারণ লবণ কিন্তু প্রেশার বাড়ায় অনেক, ঠিক আছে, লবণ প্রেশার বাড়ায়। তাহলে যদি স্যালাইন হাতের কাছে না থাকে তাহলে ইমিডিয়েটলি পানিতে লবণ আর একটু চিনি গুলে খাওয়াই দিতে পারেন, এতেও প্রেশার একটু হইলেও বাড়বে, তারপর আপনি হসপিটালে নিয়ে যান, ঠিক আছে। প্রথম অপশন তাহলে আমাদের স্যালাইন। হাইপোটেনশনের জন্য আমরা ওইভাবে কোনো মেডিসিন দেই না, যে মুখে খাওয়ার ওষুধ খাইবে আর প্রেশার বাড়বে, এরকম ওষুধ আমরা সাধারণত হাইপোটেনশনে দেই না। একটা ওষুধ আছে এফেড্রিন নামে, কিন্তু দেই না, এটার সাইড এফেক্ট আছে, এজন্য আমরা হাইপোটেনশনের জন্য ওইভাবে মুখে খাওয়ার কোনো ওষুধ দিব না আর দেইও না। আমরা প্রথম অপশন কি বললাম, তাহলে স্যালাইন দিব। স্যালাইনে যদি না বাড়ে প্রেশার বা দেখলেন যে অবস্থা খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রে হসপিটালে নিতে হবে, বা তারে এবার স্যালাইন দিতে হবে ইনজেকশনের মাধ্যমে, মানে আইভি স্যালাইন দিতে হবে, ক্যানুলা করে আইভি তে স্যালাইন দিতে হবে। এই ক্ষেত্রে কি কি স্যালাইন দিতে পারেন? কি স্যালাইন দিই সাধারণত প্রেশার বাড়ানোর জন্য? আপনাদের অনেকগুলো স্যালাইনের নাম বলছিলাম বোধহয়, না বললেও বলবানে, সমস্যা নাই। কি স্যালাইন দিতে পারি প্রেশার বাড়ানোর জন্য? নরমাল স্যালাইন, যেটা এই যে 0.9% সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারি। আর আর অন্য কিছু? হার্টম্যান সলিউশন। হ্যাঁ, হার্টম্যান সলিউশন দিতে পারি। আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটা জিনিস দেখাই। দেখেন এই জায়গায় অনেকগুলো স্যালাইনের নাম আমি লিখে রাখছি, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, স্যালাইন, এতগুলো স্যালাইন আমরা নরমাল সাধারণত ইউজ করে থাকি। দেখেন এই জায়গায় 8-9টা স্যালাইনের নাম লেখা আছে। এনএস মানে নরমাল স্যালাইন, এইচএস মানে হার্টম্যান সলিউশন বা হার্ট সল বলি অনেকে সংক্ষেপে, ঠিক আছে। তারপর 5% ডিএনএস, ডিএনএস এর পুরো মানে কি? ডেক্সট্রোজ নরমাল স্যালাইন, ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন, ঠিক আছে। 5% নরমাল স্যালাইনের ভিতর যদি আমরা নরমাল স্যালাইনের ভিতরে যদি আমরা 5% ডেক্সট্রোজ মিশাই তাহলে সেটা হয়ে যাবে 5% ডিএনএস। তারপরেরটা হচ্ছে 5% ডিএ, ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। তারপর সিএস, সিএস মানে কলেরা স্যালাইন। তারপর আছে কি ফ্রুকটিন, বেবিসল আর অসমোসল, ঠিক আছে। এর ভিতর প্রেসার বাড়ানোর জন্য এত সাউন্ড হচ্ছে কেন, শোনা যাচ্ছে না? আচ্ছা, এর ভিতর প্রেসার বাড়ানোর জন্য আমরা কি ইউজ করে থাকি সাধারণত? আমরা ইউজ করি প্রথম দুইটা, ঠিক আছে, নরমাল স্যালাইন আর হার্টম্যান সলিউশন আমরা প্রেসার বাড়ানোর জন্য ইউজ করে থাকি। এর ভিতর সব থেকে ভালো কাজ করে কোনটা? ভালো কাজ করে হার্টম্যান সলিউশন, ঠিক আছে। এইচএস, যাদের প্রেসার কম, অনেক প্রেসার কম কমে গেল, তাদের ক্ষেত্রে আমরা কি করি, হার্টম্যান সলিউশন দিয়ে দিই।
ধরেন কারো বিপি একদমই কম পাইলাম আমরা, কত ধরেন 40/20 পাইলাম বা 50/20 পাইলাম, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের হার্টম্যান সলিউশন রানিং এ দিয়ে দিতে হবে কিছুক্ষণ। একটা হার্টম্যান সলিউশন 1000 ml এ পাওয়া যায়, মানে 1 লিটারে পাওয়া যায়, 500 ml এও পাওয়া যায়। তাহলে 1 লিটারে পাওয়া গেলে আমাদের করতে হবে কি? আমাদের প্রথম কিছু মানে হাফ, যদি 1 লিটারে থাকে 1000 ml, আমাদের 200 ml থেকে 250 ml হচ্ছে রানিং এ দিয়ে দিতে হবে। ঠিক আছে, রানিং এ দিয়ে দিতে হবে। রানিং এ দেওয়া বলতে কি বোঝায়, কেউ কি জানেন? রানিং দেওয়া বলতে আমরা কি বোঝাচ্ছি? সাধারণত স্যালাইনটা আমরা ড্রপে দিই, ঠিক আছে, ড্রপে ফিট করে দিই না, 10 ড্রপে বা 15 ড্রপে বা 20 ড্রপে, 30 ড্রপে, এরকম ড্রপ সেট করে এইভাবে তো দিই। কিন্তু রানিং দেওয়া বলতে কি বোঝাচ্ছে? রানিং দেওয়া বলতে বোঝাচ্ছে আপনি এরকম ড্রপে দিলে, না ড্রপে দিলে কখনো রানিং হবে না। যে ড্রপে পটপট পড়তে থাকবে ওটা কিন্তু রানিং না, ওটা সবসময় আমরা ড্রপে সেট করে দিতে পারি। ড্রপে সেট করে দেওয়া ওটা কিন্তু কখনো রানিং না। রানিং বলতে কি করতে হবে? স্যালাইনের ব্যাগ হাত দিয়ে চাপ দিয়ে ধরতে হবে, ঠিক আছে, চাপ দিয়ে ধরলে একদম যে ফোর্সে যে ফ্লুইডটা চলে যাচ্ছে এটারে বলে রানিং। রানিং সাধারণত কখন বলি? আমরা যদি 1 লিটার ফ্লুইড মানে 1 লিটার এই তরলটা যদি 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিটের ভিতর দিতে পারি, তখন তারে রানিং বলে। এখন আপনি যদি ড্রপে দেন, ড্রপে সর্বোচ্চ দেখা যায় 40-45 ড্রপে নিতে পারেন। 40-45 ড্রপে দিলেও আপনার 1 লিটার ফ্লুইড শেষ করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাইলে তো আর ওটা রানিং হবে না। তাহলে রানিং করতে হলে কি করতে হবে? স্যালাইনের ব্যাগ হাত দিয়ে চাইপে ধরতে হবে, মানে প্রেসার দিতে হবে। এইভাবে দেওয়া যায়। আরেকটা অপশন আছে। আরেকটা অপশন কিভাবে দেওয়া যায়? আপনার প্রেসার যেটা দিয়ে মাপি আমরা, কাপ বাঁধি না হাতে, ওই কাপটা ঠিক স্যালাইনের গায়ে বাইজে দিব, বাইজে দিয়ে তারপর প্রেসার যেটা দিয়ে আমরা উঠাই ওইটা চাপ দেবো। তাইলে কি হবে? ওই জায়গায় প্রেসারের চাইপে আসবে, ফলে রানিং এ চলে যাবে। এই দুই ভাবে আমরা রানিং দিতে পারি। ঠিক আছে, রানিং দেয় এইভাবে। রানিং কখনো ড্রপে দেওয়া যায় না, এটা মনে রাখবেন কিন্তু। ঠিক আছে, যাদের এরকম প্রেসার কম তাদের ক্ষেত্রে আমরা 250 ml এর মতো প্রথমে রানিং এ দিয়ে দিই। রানিং এ দিলে কি হবে? আপনার ইমিডিয়েটলি চলে যাচ্ছে অনেকটা ফ্লুইড, চলে গেলে প্রেসারটা বাড়বে, তখন দেখবেন যে 20-30 বাইরে গেছে অটোমেটিক। ঠিক আছে, বাড়ার পর তখন আমরা ড্রপে সেট করে দিব, পরবর্তীতে 30 ড্রপ বা 20 ড্রপ বা 10 ড্রপ, যখন যেটা দরকার। যদি বিপি কম থাকে তাহলে 30 ড্রপে দিব, যদি একটু মোটামুটি ভালো আসে তাহলে 20 ড্রপে দেব, নাহলে 10 ড্রপে দেব, এইভাবে দেব। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে হার্টম্যান সলিউশন বললাম। অনেকের ক্ষেত্রে আমরা নরমাল স্যালাইনও ব্যবহার করতে পারি। হার্টম্যান সলিউশনে বিপিটা তাড়াতাড়ি বাড়ায়, নরমাল স্যালাইনেও বাড়ায়, কিন্তু হার্টম্যানে সবথেকে ভালো কাজ করে। ঠিক আছে, সবথেকে ভালো কাজ করে হার্টম্যান সলিউশনে। নরমাল স্যালাইনেও কাজ করে, বাট এত তাড়াতাড়ি হয় না। দেখা যায় হার্টম্যান সলিউশন দিলে বিপিটা একটু তাড়াতাড়ি বাইরে যায়। ঠিক আছে, রিস্ক ফ্রি এইটা। বাকি যে স্যালাইন গুলার কথা লেখা আছে এই জায়গায়, এগুলাই বিপি সাধারণত বিপি বাড়ানোর জন্য আমরা ইউজ করি না, এটা এক একটা কাজে ইউজ করি। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি কি দিব? এই যে স্যালাইন গুলো আছে এই জায়গায় অনেকগুলো নাম, এর ভিতর ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কোনটা দিতে পারি? নরমাল আর হলো হ্যাঁ। যে বেবিসল। আর কেউ কিছু বলবেন? আমরা 14 বেশিরভাগ ব্যবহার করতে পারি। ফ্রুকটিন ব্যবহার করতে পারি, বেবিসল না। বেবিসলে তো নামের মধ্যে বেবি আছে, তাহলে এটা কি বেবিদের দেবো? এটা বড়দের দেই না। ঠিক আছে, নামই বেবি আছে। বেবিসল মানে এটা বেবিদের জন্য, ছোট বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক্স ইউজ করে। আমরা ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই প্রেসার যদি কমে যায়, মানে হাইপোটেনশন হয়, তাহলে কিন্তু হার্টম্যান দিয়ে প্রেসার বাড়ানোর চেষ্টা করব না। সেই ক্ষেত্রে আমাদের অপশন নরমাল স্যালাইন। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন নরমাল স্যালাইন আর ফ্রুকটিন, এ বাদে আমরা তেমন কিছু ইউজ করি না। ঠিক আছে, তেমন কিছু ইউজ করি না। আমাদের মেইন সুজ অফ ড্রাগ নরমাল স্যালাইন আর ফ্রুকটিন, আর কিছু ইউজ করি না। কিন্তু অন্যগুলাই যেমন 5% ডিএনএস আমরা ইউজ করতে পারি। কখন ইউজ করতে পারি? ধরেন অনেকের অপারেশন হয় না, অপারেশনের পর তো খালি পেটে থাকতে হয়, মানে নাথিং পার ওরাল থাকে, এনপিও থাকে, পেশেন্টের কিছু খাইতে দেয় না মুখে। তখন একটা পিরিয়ড না খাওয়া থাকে, ধরেন 6 ঘন্টা 8 ঘন্টা না খাওয়া থাকে। যদি তখন না খাওয়া থাকে তাহলে তখন তখন তার গ্লুকোজ লেভেল মানে সুগার লেভেল ফল করতে পারে না, ফল করতে পারে। এজন্য আমাদের তখন তাদের কি স্যালাইন দিতে হবে। স্যালাইন সাধারণত নরমাল স্যালাইনে বা ফ্রুকটিনে কোনো গ্লুকোজ ওইভাবে নাই, এজন্য তাদের সুগার ফল হওয়ার সম্ভাবনা থাকে। তখন আমরা কি করি? তখন আমরা এই ডিএনএস দিয়ে তাদের দিতে পারি দেই যে সব ক্ষেত্রে তা না, কিছু পেশেন্টদের দেই, কিছু পেশেন্টদের দেই না। সেই ক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে ডিএনএস দিয়ে এটারে আমরা
ইনসুলিন দিয়ে দেই, ঠিক আছে? ধরেন 1 লিটার ডিএনএস দিলাম, 1 লিটার ডিএনএস এর ভিতর এই ক্ষেত্রে আমরা ইনসুলিন পুশ করে দেব ডাইরেক্ট ডিএনএস এর মধ্যেই, ঠিক আছে? স্যালাইনের সাথে আস্তে আস্তে যাবে। এই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের গায়ে দেব না ইনসুলিন, যেভাবে দিই এই ক্ষেত্রে কি করব, স্যালাইনের মধ্যে একটা ইনসুলিন মানে আমরা যেটা মেজার করব যে এটুকু লাগে তার, সেটা আমরা স্যালাইনের মধ্যে দিয়ে দেব। তখন ইনসুলিন এই স্যালাইনের ভিতর দিয়ে আস্তে আস্তে যাবে। এই ক্ষেত্রে সুবিধা কি আর অসুবিধা কি? অসুবিধা তেমন নাই। সুবিধা হইলো আপনার সাধারণত যদি আমরা তার বডিতে দিয়ে দিই, যেমন ভাবে ইনসুলিন দেই সাবকিউটেনিয়াসলি, ওইভাবে দিলে এটা তাড়াতাড়ি কাজ করবে। ওইটাতে একবারই দিতে হবে, আস্তে কাজ করার কোনো সুযোগ নাই। তাহলে তার কি হবে, সুগার ফল হয়ে যেতে পারে। আর যদি এই স্যালাইনের মধ্যে দিই তাহলে সুবিধা কি, স্যালাইনের মাধ্যমে গ্লুকোজ যাচ্ছে, মানে চিনিও যাচ্ছে সাথে ইনসুলিনও যাচ্ছে, যেইটুক বাড়বে সেইটা নিউট্রিলাইজ ওই সাথে সাথে করে দিবে। এই ক্ষেত্রে অনেক পরিমাণ তো একসাথে যাচ্ছে না, ঠিক আছে? ফোটায় ফোটায় যাচ্ছে, ফোটায় ফোটায় ওর ভিতরে ইনসুলিনও যাচ্ছে। তাহলে যেটুক সুগার বাড়বে সেটুক সাথে সাথে নিউট্রিলাইজ করে দিবে। এইভাবে আমরা দিতে পারি, ঠিক আছে? যদি দেওয়ার দরকার হয়, সাধারণত দেই না। যদি অপারেশনের পরে দেওয়ার দরকার হয় তাহলে আমরা এইভাবে দেই। এই ক্ষেত্রে 5% ডিএনএস 5% ডি এর ক্ষেত্রে আমরা এইভাবে এটা দিতে পারি নিউট্রিলাইজ করে, এছাড়া দেই না, ঠিক আছে? আর হার্টম্যান সলিউশন সাধারণত দেই না আমরা। এইসব পেশেন্টের যদি কন্ট্রোলে থাকে ডায়াবেটিস তাইলে দিতে পারি, কিন্তু সাধারণত আমরা দেই না ওইভাবে। যারা আনকন্ট্রোল ডায়াবেটিস অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে তো দেই না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আর নরমাল পেশেন্টদের ক্ষেত্রে সব দিতে পারবেন। নরমাল পেশেন্টদের ক্ষেত্রে 5% ডিএ 5% ডিএ সব ইউজ করতে পারবেন, কিন্তু প্রেসার বাড়ানোর জন্য ডিএ ডিএনএস এর রোল অত ভালো না, মানে এরা অত ভালো কাজ করে না। সিএস মানে কলেরা স্যালাইন, সিএস মানে হচ্ছে কলেরা স্যালাইন। কলেরা স্যালাইন কখন ইউজ করি, কোন ডিজিজে ইউজ করি, কি হইলে কলেরা স্যালাইন ইউজ করি? ডায়রিয়া হলে। ডায়রিয়া হইলে, ঠিক আছে? কেউ যদি অতিরিক্ত ডায়রিয়া, অতিরিক্ত না মানে ডায়রিয়া হইলে কলেরা স্যালাইন সাধারণত দিই। 3-4 বারের বেশি হইলে তারে আমরা স্যালাইন দিতে বলি। সাধারণত 3-4 বার বা 5 বার হইলে আমরা মুখে খাইতে দিই। এরপরও যদি কন্ট্রোল না হয় আরো হইতে থাকে তাহলে আমরা স্যালাইন লাগাইতে বলি। এই ক্ষেত্রে কলেরা স্যালাইন যে সব পেশেন্টদের দেওয়া যায়। আর ডায়াবেটিস ছাড়া প্রেসার বেশি সবাই কলেরা স্যালাইন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ডায়রিয়া বাদে আর কোন ক্ষেত্রে দিতে পারি কলেরা স্যালাইন? ডায়রিয়া বাদে অন্য কি হইলে আর দিতে পারি? ডায়রিয়া বাদে সাধারণত যাদের অতিরিক্ত বমি হয়, ঠিক আছে, ভমিটিং হয় অতিরিক্ত পরিমাণে, তাদের ক্ষেত্রেও স্যালাইন দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আমরা কলেরা স্যালাইনটা দেই, ঠিক আছে? কলেরা স্যালাইনটা দেই। প্রোকটিনের কথা তো আগেই বললাম, প্রোকটিন ডায়াবেটিস পেশেন্টদের জন্য। আর বেবিসল হচ্ছে বাচ্চাদের জন্য, ঠিক আছে? বেবিসল বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক্স ওয়ার্ডে ইউজ হয়। আর অসমোসল কি জিনিস? অসমোসল, অসমোসল হচ্ছে একটা স্পেশাল ভ্যারাইটির স্যালাইন। এটা সাধারণত যাদের ব্রেইন ইডিমা হয়, ব্রেইন ইডিমা কাদের হয়, ধরেন কারো অ্যাক্সিডেন্ট হইলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো, মাথায় ইনজুরি হয়েছে, ব্রেইনে ইনজুরি পাইছে, রক্তপাত হয়েছে, ঠিক আছে? তাদের ব্রেইন ইডিমা ডেভেলপ করে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা অসমোসল দিয়ে থাকি। অসমোসল সাধারণত অন্য এই যে এমনি পার্সনদের দেওয়া হয় না। অসমোসল সাধারণত ব্রেইনের সমস্যার কারণেই দেয়। ব্রেইনে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে, আমাদের যেমন বডির প্রেসার আছে তেমনি ব্রেইনেরও একটা প্রেসার আছে, এটারে বলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাইরে যায় এইসব অ্যাক্সিডেন্ট হইলে বা কোনো কারণে যদি ব্রেইনে ফ্লুইড জমা হয়, পানি জমা হয়, মানে ইডিমা জমা হয়, তাহলেও এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়। এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমানোর জন্য আমরা এই অসমোসল ইউজ করি, ঠিক আছে? অসমোসল ইউজ করি। অসমোসল দেওয়ার নিয়ম হয়েছে পরপর 3 দিন দিতে হয়, ঠিক আছে? একবারই দেওয়া যায়, মানে একবারই পরপর 3 দিন দেওয়া যায়। এরপর আর যতবারই দেন কোনো কাজ হবে না, ওইটাই হচ্ছে ডোজের। একবার পরপর 3 দিন দিতে হয়। 100 ml আকারে দেই সাধারণত, কিন্তু প্রথমে অনেক সময় 250 ml ও দেই, ঠিক আছে? প্রথমে স্টার্ট ডোজে অনেক সময় 250 ml দিই, এরপর 100 ml করে দিই। আর অনেকটা আমরা 100 ml করে দিই পরপর 3 দিন। পুরোটা বুঝছেন আশা করি। এরপর আসেন, প্রেসার বাড়লো না, ওই যে স্যালাইন দিলেন, হার্টম্যান সলিউশন বা নরমাল স্যালাইন দিয়ে ট্রাই করলেন কিন্তু প্রেসার বাড়লো না, এই ক্ষেত্রে করণীয় কি আমাদের? এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের তাইলে আরো ইনজেক্টেবল দিতে হবে। আগেই বলছি হাইপোটেনশনের জন্য আমরা মুখে খাওয়ার ওষুধ তেমন একটা দেই না, ঠিক আছে? এই পেশেন্টের প্রেসার বাড়ে নাই, ধরেন এই যে দিলেন হার্টম্যান সলিউশন দেওয়ার পরও প্রেসার বাড়ে নাই, প্রেসার উল্টো আরো কমতেছে। কইমা ধরেন একদম কমে গেল 30/10%, 30/10%। তাহলে এই পেশেন্টের এবার করণীয় কি? এই পেশেন্টের এবার কি দিতে হবে? এবার ইনজেকশন দিতে হবে। কি ইনজেকশন দিতে পারে?
আমরা সাধারণত নর অ্যাড্রেনালিন দিই। ম্যাক্সনর নামে বাজারে পাওয়া যায়। ম্যাক্সনর MAXNOR ম্যাক্সনর নামে বাজারে পাওয়া যায়। এই ইনজেকশন দেয়। এই ইনজেকশন দেওয়ার একটা নিয়ম আছে। কিভাবে দিতে হয়? ইনজেকশন ডিরেক্ট দেওয়া যায় না ওইভাবে আইবি। আমাদের সাধারণত ওয়ার্ডের প্র্যাকটিস হয়েছে আমরা স্যালাইনের মধ্যে পুশ করে দিই, ঠিক আছে? ধরেন 500 ml একটা স্যালাইন ঝুলাই দিই, স্যালাইনের ভিতর নরমাল স্যালাইন, এর ভিতর আমরা ম্যাক্সনর 2 অ্যাম্পুল পুশ করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ডের প্র্যাকটিস বেশি হয় এইভাবে। তাহলে এই ম্যাক্সনর স্যালাইনের সাথে সাথে গেলে তার বিপি বাড়বে। ম্যাক্সনর কেন ডিরেক্ট দেওয়া যায় না? যদি ডিরেক্ট আপনি আইবি দিয়ে দেন তাহলে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে, ঠিক আছে? কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মরে যাইতে পারে। এজন্য ম্যাক্সনর ডিরেক্ট দেওয়া যায় না। ম্যাক্সনর আমরা কি করি? স্যালাইনের সাথে মিশিয়ে দিয়ে দিই। সাধারণত ওয়ার্ডে 2 অ্যাম্পুল দিয়ে দেয় বা 1 অ্যাম্পুল দিয়ে দেয়, যার যেভাবে দরকার ওইভাবে দেই 500 ml এর ভিতর। আর আইসিইউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা দেওয়ার একটা নিয়ম আছে। তখন আমরা হইছে আইসিইউ তে কিছু যন্ত্র আছে, ঠিক আছে? এই যন্ত্রের ভিতর আমরা বানায় দিয়ে দেই। এই ক্ষেত্রে কি করি? আমরা 50 ml এর একটা সলিউশন বানাই। 50 ml কিভাবে বানাই? 50 ml আমরা বানাই 12 ml নেই ম্যাক্সনর। 12 ml মানে 6 অ্যাম্পুল। এক এক অ্যাম্পুলে থাকে 2 ml করে। তাইলে 6টা অ্যাম্পুল নি, 6টা অ্যাম্পুলে হয় 12 ml। এই 12 ml ম্যাক্সনর নিয়ে আর সাথে 38 ml নরমাল স্যালাইন মিশাই, তাইলে হলো কত? 50। এই 50 ml আমরা 1 ঘন্টার ভিতর দিয়ে দিই পেশেন্টকে। 1 ঘন্টার ভিতরে দিতে পারি, আবার বেশি টাইমেও দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ডিউরেশন নির্ভর করে পেশেন্টের কন্ডিশনের উপর। তারপর আমরা এটা দিয়ে দিই, চালাই দিই ম্যাক্সনর, ঠিক আছে? তাহলে প্রেসারটা তাড়াতাড়ি বাইরে যাবে। এই ম্যাক্সনর আর ম্যাক্সনরের পর লাস্ট অপশন আমাদের কি? ডোপামিন দিতে পারি। ডোপামিন দিতে পারি। ডোপামিনও সেম ফর্মুলা, ওই স্যালাইনের ভিতর আমরা মিশাই দিই। একটা 500 ml স্যালাইনের ভিতর ডোপামিন মিশাই দিই। ওয়ার্ডে এইভাবেই দেওয়া হয়। আর যদি ডাইরেক্ট দিতে চান ওই যে আইসিইউ প্র্যাকটিসে সেই ক্ষেত্রে করি। সেই ক্ষেত্রে 45 ml নরমাল স্যালাইনের সাথে 5 ml ডোপামিন মিশিয়ে, একটা অ্যাম্পুলে থাকে সাধারণত 5 ml। 5 ml ডোপামিন মিশিয়ে এটা আমরা দিয়ে দিই। এটা একটা টাইম সেট করে দিই, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম টাইম সেট করে দিই, চলে যায় মেশিনের মাধ্যমে। এরপরও যদি কাজ না হয়, এরপর কাজ না হলে পেশেন্টকে বুঝতে হবে যে এই পেশেন্ট ব্যাক করানো খুবই মুশকিল। এই পেশেন্ট হয়েছে এখন জীবন আর মরার মাঝখানে, ঠিক আছে? কোমা যেটারে বলি, যে পেশেন্ট আর না বাঁচার সম্ভাবনাই বেশি। ধরেন প্রেসার 0 হয়ে গেছে, সেই ক্ষেত্রে করণীয় আমাদের লাস্ট অপশন হচ্ছে অ্যাড্রেনালিন দেয়। অ্যাড্রেনালিন ডাইরেক্ট আমরা আইভি দিয়ে দিই। অ্যাড্রেনালিন দিলে অনেক পেশেন্ট বলতে শতকরা 5% পেশেন্ট ব্যাক করতে পারে, ঠিক আছে? লাস্ট অপশন হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন ডিরেক্ট আমরা দিয়ে দিই। কিছু পেশেন্ট ব্যাক করতে পারে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টই ব্যাক করে না। এই হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট হাইপোটেনশনের। আর হাইপোটেনশনের জন্য হ্যাঁ বলা, লাস্ট এটা কি ওষুধটার নাম? লাস্ট অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন এটা আমাদের বইয়ের কোন পৃষ্ঠায় আছে? অ্যাড্রেনালিনের কথা আপনাদের বইতে লেখা নাই ওইভাবে। ওষুধের কথা আপনাদের বইতে ওইভাবে লেখা নাই। এটা হচ্ছে আপনাদের টিচার লেখা আছে, কিন্তু এই ওষুধের কথা বইতে বোধহয় লেখা নাই, ঠিক আছে? হাইপোটেনশনের যে এইগুলা এটা কোন হিসাব? কার্ডিওভাস্কুলারের বইতে আছে, দেখেন কার্ডিওভাস্কুলারের বইতে আছে। হাইপারটেনশনও আছে, আগের দিন পড়াইছিলাম, ওইটা হচ্ছে কার্ডিওভাস্কুলারের মধ্যে। হাইপোটেনশনের জন্য মুখে খাওয়ার ওষুধ আমরা ইউজ করি না। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, আমি কি একটু কথা বলতাম যে হ্যাঁ, বলেন। স্যালাইন হাইপোটেনশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আদার্স কিছু যে মাল্টিভিটামিন স্যালাইন আছে বা হ্যাঁ। ওই যে কি বলে প্রোটিন স্যালাইন যেটা, হ্যাঁ বুঝতে পারছি। এইগুলাও অনেক সময় দেয়। এগুলার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন বা দেয়া যাবে? এগুলা কেন দেয় বলতেছি। এগুলা দেয়া যায়, ঠিক আছে? আমরা অনেক সময় করি কি, আমরা ডাইরেক্ট নরমাল স্যালাইনের সাথে মাল্টিভিটামিন, আপনি যেটার কথা বললেন বি কমপ্লেক্স মিশিয়ে দিই, B54 এগুলা মিশিয়ে দিই ডাইরেক্ট, ঠিক আছে? জি, জি। এগুলা কখন মিশে আর কেন মিশে? এগুলা মিশে হয়েছে তার, ওই যে বললাম যে হাইপোটেনশনের পেশেন্টের একটা প্রধান ফিচার কি? উইকনেস, তার দুর্বল লাগতেছে, ঠিক আছে? এই দুর্বলতা কাটানোর জন্য আমরা মেইনলি মাল্টিভিটামিনটা দিয়ে থাকি। মাল্টিভিটামিন আপনার প্রেসার বাড়াতে তেমন একটা কিছু সহায়তা করবে না, কিন্তু এই যে দুর্বল লাগতেছে, এই দুর্বলতা কাটানোর জন্য আমরা এই মাল্টিভিটামিনটা মিশাই আর কি, ঠিক আছে? আর জি। প্রোটিন স্যালাইনের কথা বলছেন, প্রোটিন স্যালাইন পাওয়া যায়
প্রোটিন স্যালাইন গুলো হচ্ছে প্রোটিন সাধারণত অনেক দামি এগুলো, ঠিক আছে, 1700-1800 টাকা দাম। এগুলো দিই কাদের, এগুলো যারা মুখে খাইতে পারি না তাদের ক্ষেত্রে আমরা দিই। এগুলো হচ্ছে একটু বল ঠল বাড়ায়, তো এই জন্য যারা মুখে একদমই খাইতে পারে না তাদের ক্ষেত্রে আমরা এগুলো দিই। এগুলো ইউজুয়ালি ইউজ করে না ওইভাবে, ঠিক আছে। প্রোটিন স্যালাইন যেগুলো প্রোটিন শেক এগুলো ওইভাবে ইউজ করে না, কিন্তু B54 এটা অনেক ইউজ হয়, ঠিক আছে। এটা অনেকই স্যালাইনের সাথে মিশিয়ে দেয় এই দুর্বলতাটা প্রিভেন্ট করার জন্য, কাটানোর জন্য। আর অ্যামাইনো অ্যাসিড দেয় অনেক সময়, এটা কি ওই যে হাইপারটেনশন পেশেন্ট? হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড কাদের দেয়? অ্যামাইনো অ্যাসিড দেয় হচ্ছে আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি কমানোর জন্য, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা প্রোটিন, লাইসিন দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, লাইসিন দেয় এই জন্যই দেয়। এটা হচ্ছে ওই মেইন রোল দুর্বলতা কাটানোর জন্য, আর কিছু না। কোনো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন থাকলে বলেন। স্যার হাইপারটেনশনের রোগীর জন্য কি কোনো ওষুধ নাই, মানে ট্যাবলেট? না, ট্যাবলেট এফেড্রিন আছে, ঠিক আছে। আমি বলছিলাম মাঝখানে একবার, এফেড্রিন ট্যাবলেট সাধারণত পাওয়া যায়, কিন্তু এর সাইড এফেক্ট খুব বেশি। এজন্য আমরা হাইপোটেনশনের জন্য মুখে খাওয়ার কোনো ওষুধ দেই না। হাইপোটেনশন যাদের এই রকম লো ব্লাড প্রেশার কন্টিনিউয়াসলি, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি দেবেন? এরকম বেড রিডেন না, ধরেন একদম সিরিয়াস না, ধরেন তার হাইপোটেনশন, তার প্রেশার থাকেই আপনার ধরেন 90/50 বা 80/50 এইরকম সব সময় থাকে। তার ক্ষেত্রে করণীয় কি? তারা তো আপনি সবসময় স্যালাইন খাইতে বলবেন না বা স্যালাইন নিতেও বলবেন না। তার ক্ষেত্রে করণীয় যে আপনারা প্রথমে বললেন যে দুধ ডিম এগুলো খাইতে বলতে হবে, তার ক্ষেত্রে করণীয় হচ্ছে এগুলো। তার ক্ষেত্রে কি বলতে হবে? প্রোটিন সমৃদ্ধ খাবার খাইতে হবে নিয়মিত, ঠিক আছে। সেই ক্ষেত্রে সে ডিম খাবে ডেইলি দুইটা, একটা বা দুইটা খাইলে খুব ভালো হয়, ঠিক আছে। ডিম খাবে, দুধ খাবে, মাছ মাংস খাবে বেশি, ডাল খাবে, এইসব খাবার তারা খাইতে বলতে হবে, ঠিক আছে। পাশাপাশি কি করতে হবে? পাশাপাশি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, পাশাপাশি তার নিয়মিত মনিটর করতে হবে ব্লাড প্রেশার, যেগুলো খাওয়ার পরও কি তার কমে যাচ্ছে নাকি বাড়তেছে। যদি বাড়ে তো ভালো, আর কমে গেলে কিন্তু খারাপ। কমে যাচ্ছে কিনা এটা মনিটর করতে হবে। তার প্রেশার যদি কন্ট্রোলে থাকে, মানে ওই রকমই থাকে 50/80, কমতেছে না, ওই রকমই থাকতেছে বা একটু বাড়তেছে, তাইলে ভালো, তাইলে এই পেশেন্ট নিয়ে কোনো সমস্যা নাই। তার ক্ষেত্রে ওইটাই ঠিকঠাক, ওইটাই তার ব্যালেন্স হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তারে উপদেশ দিতে হবে এইসব খাওয়া দাওয়ার। আর তারে কি আরো একটা উপদেশ দিতে হবে যে ভারী কাজ টাজ কম করবে, ঠিক আছে। ভারী কাজ টাজ অ্যাভয়েড করার চেষ্টা করবে। বুঝছি স্যার। আর আরেকটা জিনিস করা যায়, ওই যে মাল্টিভিটামিনের কথা বললাম, এইসব পেশেন্টের দুর্বল লাগাটা একদম প্রধান সিম্পটম, ঠিক আছে। এজন্য তারে মাল্টিভিটামিন দিতে পারেন, একটা মাল্টিভিটামিন খাবে রোজ, ঠিক আছে। মাল্টিভিটামিন যে প্রিপারেশন গুলো আছে এইগুলো দিতে পারেন, একটা মাল্টিভিটামিন রোজ রাতে সে খেতে পারে। স্যার বিশল এটা কিসের ওষুধ? কি বুঝিনি? বিশল। BISOL? বিসলল 2.5, এটা হচ্ছে হাইপারটেনশনের জন্য হ্যাঁ, এটা হচ্ছে বিসোপ্রোলল গ্রুপের ওষুধ, ঠিক আছে। বিসোপ্রোলল। আচ্ছা, ওই যে একটু আগে বলছিলাম যে মুখে খাইতে পারে না, তার ক্ষেত্রে আমরা একটা জিনিস দিয়ে থাকি, ওইটা অনেক দামি, মানে স্যালাইনের মতোই, ওইটাও ড্রপ আকারেই যায়, অনেক দামি। ওইটার নাম হচ্ছে কেবিফেন পেরিফার, ঠিক আছে। কেবিভেন পেরিফার। এই কেবিভেন পেরিফারটা হইছে আপনার দাম বেশ বেশি। এটা কাদের দিব? মেইনলি এটা দিব যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে। প্রোটিন ডেফিসিয়েন্সি আছে প্লাস পেশেন্ট খাইতেই পারতেছে না। ধরেন এইরকম একটা পেশেন্ট যে মুখে কিছু খাইতেই পারতেছে না, সে অজ্ঞান ঠজ্ঞান হয়ে গেছে। স্ট্রোকের পেশেন্ট, ধরেন একটা স্ট্রোকের পেশেন্ট, সে মুখে খাইতে পারতেছে না, একদমই সে অজ্ঞান হয়ে গেছে, তার স্যালাইন দিয়ে দিয়ে আপনার হইছে মেইনটেইন করতে হচ্ছে। এইসব পেশেন্টদের ক্ষেত্রে একটু দুর্বলতা কাটানোর জন্য, মানে শক্তির জন্য আমরা কেবিফেন পেরিফার দিয়ে থাকি। এটা খুব ভালো কাজ করে। এটার দাম আপনার কত? 1600-1800 টাকা, বড়টা বোধহয় 2700-2800 টাকা এইরকম, এখন ঠিক মনে আছে। হয় 2700 না 2800 টাকা দাম এটা। হ্যাঁ, 2700-2800 টাকা, ঠিক আছে, ওইটাই।
আগে আরেকটা বোধহয় ছোট পাওয়া যেত, ওইটার দাম বোধহয় 1400 না 1500 ছিল, এখন 2700-2800 ওইটাই আছে বোধহয়। এইটা হচ্ছে দিয়ে থাকি, ঠিক আছে। কেবিপেন পেরিফার দিলে কি হয়, কেবিপেন পেরিফার দিলে দেখবেন ইমিডিয়েটলি পেশেন্ট রেসপন্স করছে। দেখতেছেন একটা পেশেন্ট একদম দুর্বল, সে কথা টথা কিছু বলতে পারতেছে না, তাকাইতেও পারতেছে না, কিন্তু তারে কেবিপেন পেরিফার দেওয়ার 2-3 ঘন্টার মধ্যে দেখবেন সে কথা বলতে পারতেছে, ঠিক আছে। কারণ কি, এটা হচ্ছে স্ট্রং অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন, প্রোটিন টোটিন সবকিছু থাকে, এজন্য তার খুব ভালো কাজ করে, ব্রেনের উপর খুব ভালো কাজ করে। এইসব পেশেন্ট দেখা যায় দেয়ার 2-3 ঘন্টার ভিতরে ম্যাজিকের মতো রেসপন্স করে, ঠিক আছে। আর এইটা দেওয়ার নিয়মও 15 থেকে 20 ড্রপে দিতে হয় সাধারণত। এটা হচ্ছে 1400 ml এর মেবি একটা থাকে, 1440 ml থাকে, ঠিক আছে। 1440 ml থাকে, আমরা 20 থেকে 15 থেকে 20 বা 25 ড্রপে দিয়ে থাকি। এটার কালার হচ্ছে একদম সাদা, দুধের মতো সাদা, যদি কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা তো মিক্স করে দেয়া লাগে, 2-3টা আইটেম থাকে মধ্যে। 2-3টা আইটেম না, এটা হচ্ছে একটা ইর ভিতরে, আপনার স্যালাইনের একটা ইর ভিতরে 2-3টা কম্পোনেন্ট ভাগ করা থাকে, এটা কোনো আলাদা না, ভাগ করা থাকে, একটার ভাগ করা ভিতরে, থাকে। ঠিক আছে, একটার ভিতরে ভাগ করা থাকে। দেওয়ার আগে ওইটা ভাগটা মিটাই নিতে হয়, প্যাকেটের গায়ে চাপ দিলে এটা সব ঠিক হয়ে যায়, ঠিক আছে। আলাদা করে ওইভাবে করতে হয় না, কিছু ছুটাইতে হয় না। প্যাকেটের ভিতরে যদি আপনি চাপ দেন, প্রেসার দিয়ে ঢাকানি দেন, তাহলে এটা অটোমেটিক মিক্সড হয়ে যাবে, ঠিক আছে। স্যার এই ক্ষেত্রে ফেটিসল যে স্যালাইন গুলো আছে এগুলো দেওয়া যায় না? কি স্যালাইন? ফেটিসল। ফেটিসল স্যার ওই যে অ্যামাইনো অ্যাসিডের কম্পোনেন্ট, এটা মূলত ওই দুর্বলের জন্য এটা করা হয়, বাট কিন্তু এটা হাইপারটেনশন এটা কাজ না। লাইটিন লেটিন এগুলো বললাম না, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশনের মতো, এগুলোর কথা আগেই বললাম। এগুলো ওই দুর্বলতা কাটানোর জন্য আমরা দিতে পারি, কিন্তু এতে হাইপোটেনশনের আপনার কোনো উন্নতি হবে না, ঠিক আছে। হাইপোটেনশনের কোনো উন্নতি হবে না, এগুলো হচ্ছে সব নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। আপনার দুর্বল লাগতেছে, আমি দিচ্ছি, আপনার দুর্বলতা কাটাইতে সহায়তা করবে। এই যতগুলো নাম আপনারা বললেন, এই যে ফেটিসল, তারপরে লাইসিনের কথা বললাম, অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম, এর মধ্যে সবথেকে ভালো হইছে কেবিপেন পেরিফার, ঠিক আছে। কেবিপেন পেরিফারের উপর আর কিছু নাই এই দুর্বলতা কাটানোর জন্য আর কি, কিন্তু এই জন্য আবার সবাই এইসব আমরা সাজেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যাপিভেন তো এরকম মানে সহজলভ্য না, এটা না মানে সহজলভ্য না, নির্দিষ্ট দোকানে পাওয়াও যায় না ওইভাবে। হ্যাঁ, পাওয়াও যায় না ওইভাবে। হ্যাঁ, এটা পাওয়াও যায় না, আর জেলার লেভেলেও 2-1 জায়গায়, সব জেলায় পাওয়া যাবে কিনাও আমার সন্দেহ। সন্দেহ আছে, হ্যাঁ সন্দেহ আছে। রেডিয়েন্টের প্রোডাক্ট, রেডিয়েন্টের যদি ইসে যোগাযোগ করতে পারে কেউ ডাইরেক্ট ওই যে অফিস, তাহলে ওরা ম্যানেজ করে দেয় আর কি, ঠিক আছে। আর এটা দামি প্রোডাক্ট, সবাই নিতেও পারবে না, এই জন্য সবাই এটা লেখাও যাবে না। আবার টেম্পারেচারও মেইনটেইন করা লাগে, নষ্ট হয়ে যায়। টেম্পারেচার মেইনটেইন করা লাগে, ও নিয়ে রাখতে পারবেন না। ওইভাবে আমি ফালাই রাখলাম, আমার ইচ্ছা মতো টাইমে দিলাম, এরকম হয় না, ঠিক আছে। জি স্যার। আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে অন্য একটা জিনিস নিয়ে একটু কথা বলি। হ্যাঁ জি স্যার, আলহামদুলিল্লাহ হাইপোটেনশন সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারলাম। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলে। জি স্যার, আমার একটা রোগী, এর আগে উনি আমার কাছ থেকে সেবা নিয়েছিল। তার সমস্যাটা হচ্ছে তার 2টা পা একসাথে শিশিরায়, কামড়ায় এবং সাথে জ্বালাপোড়াও করে। আমি তার আচ্ছা, এটা কি? এই পেশেন্টের অন্য কোনো সমস্যা আছে, ডায়াবেটিস বা প্রেসারের সমস্যা? প্রেসারের সমস্যা নাই স্যার, ওনার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে। ইনসুলিন উনি নেয় নাকি ডায়াবেটিসের ওষুধ না খাইলে চলে। ওষুধ খাইতো খায়? আগে, এখন বর্তমান সে 1 বছর ধরে ওষুধ খাচ্ছে না, এখন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আচ্ছা ঠিক আছে, ডায়াবেটিসটা তার কন্ট্রোলে রাখতে হবে, এটা হচ্ছে প্রধান কথা।
নিয়ন্ত্রণে থাকলে খুব ভালো, কিন্তু নিয়ন্ত্রণে আছে কিনা এটা শিওর হইতে হবে, ঠিক আছে? ওষুধ বাদ দেওয়ার পর থেকেই পায়ের আছে ব্যথা স্যার, নাকি আমি আগে থেকে? ওষুধ কি বাদ হাঁটানো স্যার, দেওয়ার পায়ের পর? ব্যথা। হ্যাঁ, পায়ের ব্যথাটা কি ওষুধ বাদ দেওয়ার পর নাকি আগে থেকেই? না স্যার, ওষুধ তো খাচ্ছে, আমি তাকে কিছু প্রশান্তি দেয়ের ওষুধ দিয়েছিলাম। উনি ওষুধগুলো খাওয়ার পর 14 দিনের মধ্যে স্পষ্টভাবে ভালো হয়ে গেছিল। এখন তার আবার আচ্ছা, হচ্ছে, আচ্ছা। আমি ওষুধগুলো দিয়েছি কি ওষুধ আর দিছিলেন? সে সেবা পাচ্ছে না। আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম, যে কিছু ক্যালসিয়াম দিয়েছিলাম আর কিছু দিয়েছিলাম প্রিগাবালিন দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। প্রিগাবালিন দেওয়ার পর আপনার পেশেন্টের ব্যথা কমে গেছিল, পরবর্তীতে আবার হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পরবর্তী আবার হয়ে গেছে। আমি আচ্ছা, ঠিক আছে। ওই একই ওষুধগুলো প্রিগাবালিনটা, দিয়েছিলাম। এখন হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। প্রিগাবালিনটা আপাতত দিতে হবে না, এই ক্ষেত্রে আপনি এবার দিবেন হইছে নিউরোবি, ঠিক আছে? নিউরোবিটা দিবেন, 2টা করে দিবেন 1 মাসের জন্য। এটা খাইলে সাধারণত ঠিক জি হয়ে স্যার। যাবে। আপনি যে নিউরোবি, ঠিক আছে? ভিটামিন B1612 B1612 প্রিপারেশন। নিউরোবি, এই যে আপনি যে ব্যথাটার কথা করছেন, এটা আলাদা একটা জি স্যার। সিস্টেম ডায়াবেটিক রোগীদের জন্য, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আমরা, ঠিক আছে? এই ডায়াবেটিক নিউরোপ্যাথি যখন আপনি বললেন, আমি বলে দিই, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আমাদের ট্রিটমেন্ট সাধারণত 2 লাইনে দিই। একটা নিউরোবি দিয়ে দিই, ভিটামিন B1 B6 B12 এর প্রিপারেশন, আর প্রিগাবালিন, এই 2টা লাইনই আমরা দিই। প্রিগাবালিনটা সাধারণত এখন ভালো কাজ করতেছে না পেশেন্টদের ক্ষেত্রে, এজন্য আমরা নিউরোবির দিকেই যাই। কিন্তু এইটা আপনার মেইন করণীয় ডায়াবেটিস কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে এই ব্যথা কখনো সারবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর নিউরোবি খাওয়ার পর পেশেন্টের রেসপন্স ভালো হবে, পেশেন্টের ব্যথা কমে যাবে, কিন্তু পরবর্তীতে